নড়াইলের সদর উপজেলার বড়কোলা গ্রামে আধিপত্যের দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি হামলা, বাবা ছেলে সহ 4 জন নিহত, 2 সাবেক ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘাত। চট্টগ্রামের হালি শহরে একটি ভবনে বিস্ফোরণ, 3 ভাইয়ের পরিবারের 9 সদস্য দগ্ধ, সবার অবস্থায় আশঙ্কাজনক। মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন, স্পিকার সহ সাংবিধানিক পদের ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত, সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য, বলছেন বিশেষজ্ঞরা। 15 মিনিটে একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে এটা কোথাও শোনার হরফে লেখা থাকার দরকার নেই। মন্ত্রী তো নাই, কোনো পজিশনে নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ হয়েছে এই দুইজনের কাউকে আমার মনে হয় যে সংসদ বসে সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপন আশাবাদী করছে সাধারণ মানুষকে, প্রথাবিরোধী কর্মকাণ্ড জারি রাখার আহ্বান, বড় পরিবর্তনের প্রত্যাশা। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলোতে এর আগে কেউ করে না। তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কি? আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বাবা ছেলে সহ 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার সাথে আধিপত্য বিস্তার নিয়ে আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে আজ ভোরে খায়রুজ্জামানের লোকজন হামলা চালায় উজ্জ্বল শেখের লোকজনের উপর। এতে ঘটনাস্থলে নিহত হন বড়কোলা গ্রামের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও প্রতিবেশী ফেরদৌস শেখ। পরবর্তীতে উজ্জ্বল শেখের লোকজন পাল্টা হামলা চালায় খায়রুজ্জামান মোল্লার অনুসারীদের উপর। এতে আহত হয় বেশ কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মারা যান ওশিকুর ফকির নামে একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। 3 জন মার্ডার হয়ে গেছে, এখানে লোকজনের মধ্যে একটু উত্তেজনা আছে। 3 জন এই গ্রুপের, একজন ওই গ্রুপের, তো এলাকায় উত্তেজনা আছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করবো এবং আইনের আওতায় আনবো। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আমার সহকর্মী রাজু শেখের মাধ্যমে। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রাজু, জানাবেন যে সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং যে কজনকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের শারীরিক অবস্থা এখন কেমন? মারফি, যেমনটি আপনি বলছিলেন, নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের যে বড়কোলা গ্রাম রয়েছে সেখানে কিন্তু প্রতিপক্ষের হামলায় 3 জন নিহত হয়েছে ঘটনাস্থলে এবং এরপরে কিন্তু আক্রমণকারী মারা যায়, এটি আমরা জানতে পেরেছি। এছাড়া এই ঘটনায় আরো আহত হয়েছেন, তারা হাসপাতালে নিচ্ছেন। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সেই গ্রামটিতে, বড়কোলা গ্রামে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু এখনো মরদেহ, যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে কিন্তু মানুষজন এখনো ভিড় করেছেন। তারা যে স্বজনরা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। একটু আমি যদি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে কিন্তু গ্রুপ বিদ্যমান ছিল। তার একটি হচ্ছে উজ্জ্বল শেখ, সাবেক চেয়ারম্যান, এবং সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা। তো এই খায়রুজ্জামান যে গ্রুপ, তাদের এই যে প্রতিপক্ষ, তাদের উপর আজকে আতর্কিত হামলা চালায় ভোর রাতে। সেই হামলায় 3 জন নিহত হয়। নিহত 3 জন হচ্ছেন খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং ফেরদৌস শেখ।
শেখ। তারপরে কিন্তু আমরা জানতে পেরেছি যে ওসিকুর নামে আরেকজন যারা হামলাকারী ছিলেন সেই হামলাকারী দের একজন পরবর্তীতে আহত হয়ে হাসপাতালে মারা গেছে। তো এরপরে আমরা কথা বলেছি পুলিশের সঙ্গে। পুলিশ যেটি জানিয়েছে আমাদেরকে সেটি হচ্ছে যে ঘটনার পর থেকেই কিন্তু এই এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে এবং পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আমরা দেখেছি যে যৌথ বাহিনী সেনাবাহিনী রয়েছে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তো এই ছিল মারফি আমার কাছে নড়াইলের যেই হামলা, অতর্কিত হামলার দুই পক্ষের নিহতর ঘটনার সর্বশেষ। রাজু, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। চট্টগ্রামের হালি শহরে একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের 4 শিশু সহ 9 জন দগ্ধ হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, কিভাবে বিস্ফোরণ ঘটলো, স্বজনরা কি বলছেন এই বিষয়ে একটু বিস্তারিত জানতে যাচ্ছি। মারফি, ধন্যবাদ আপনাকে। জানিয়ে রাখি মূলত ভোর 4:30 নাগাদ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। প্রথমে আমরা জানতে পেরেছিলাম যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা এসি বিস্ফোরণের একটি খবর পাই। মূলত প্রত্যক্ষদর্শী বলতে ঘটনাস্থলে কেউই ছিলেন না, অর্থাৎ 9 সদস্যের পরিবারে মূলত কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না, সবাই আসলে পড়ে গিয়েছেন বলা চলে সেটি। স্বজনরা যেমনটি আমাদেরকে বলছিলেন, তারা মূলত সেহরির পরপরই খবরটি পেয়েছিলেন। খবরটি পেয়ে তারা যেভাবে পারে সেভাবে ছুটে আসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ঘটনা ঘটার পরে স্বজনরা মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসার পর তারা এই পরিস্থিতি দেখতে পায়। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে মূলত যে 9 জন, সেই 9 জন দগ্ধ হয়েছেন এবং তাদের বিস্তারিত যদি একটু বলি, তারা 9 জনের মধ্যে 3 জন ছিল একই পরিবারের 3 ভাই এবং তাদের 3 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের 2 জন স্ত্রী ছিলেন, অর্থাৎ তারা 5 জন এবং আর বাকি 4 জন হলো সন্তান। অর্থাৎ সবার অবস্থা বেশ আশঙ্কাজনক বলা চলে। আমরা ওয়ার্ডে দেখতে পাচ্ছি আসলে ক্ষণে ক্ষণে ডাক্তাররা আসছেন এবং ডাক্তাররা সর্বশেষ যেটি জানিয়ে দিয়েছেন যে যারা শতভাগ দগ্ধ হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মূলত অন্যত্র তারা নিতে বলেছেন এবং যে কোনো মুহূর্তে এই দগ্ধ রোগীদের আইসিইউ প্রয়োজন হতে পারে বলে ডাক্তাররা মূলত আমাদেরকে জানিয়েছেন। আর স্বজনদের বরাত দিয়ে আমরা যেটি জানতে পেরেছি যে কিভাবে এই ঘটনাটি ঘটলো, একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অর্থাৎ এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে তারা দাবি করছে স্বজনরা, কিন্তু এখন পর্যন্ত মূল ঘটনা কি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আর আহতদের কথা যদি বলতে চাই, ডাক্তাররা তাদের মতো করে সর্বাত্মক চেষ্টা করছেন তাদের চিকিৎসা দেওয়ার। তবে এখন পর্যন্ত 9 জনের মধ্যে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে ডাক্তাররা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনাকে একটু বলে রাখি, ভোর 4:30 নাগাদ হালি শহরের এইচ ব্লকের হালিমা মেনশনে মূলত 3য় তলায় এই ঘটনাটি ঘটে, বিস্ফোরণের ঘটনা, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে 9 জনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যে আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং স্বজনরা এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে দিক ছোটাছুটি করছেন, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যে আইসিইউ অ্যাম্বুলেন্স ম্যানেজ করতে, অর্থাৎ এখান থেকে অন্যত্র প্রেরণ করতে হলো তাদেরকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল হালি শহরের যে এসি বিস্ফোরণের ঘটনায় যে 9 জন দগ্ধ হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার সর্বশেষ খবরাখবর। মারফি, তাদের সুস্থতা কামনা করছি। রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কে হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার? জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল কি পাবে ডেপুটি স্পিকার? সরকার দলের চিফ হুইপ আর হুইপি বা কারা হচ্ছেন? এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলছেন সাংবিধানিক পদে কারা বসছেন তা জানতে অপেক্ষা করতে হবে সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত। এদিকে আগের স্পিকার ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করা নিয়ে সাংবিধানিক জটিলতা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন সভাপতিত্ব করতে পারবেন যে কোনো জ্যেষ্ঠ সদস্য। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এর বিস্তারিত। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই সংসদীয় দলের প্রথম বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা নির্বাচিত হন তারেক রহমান। তবে এখনও স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, চিফ হুইপ এবং হুইপ পদে কাউকেই নির্বাচন করেনি দলটি। স্পিকার হিসেবে আলোচনায় আছেন দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। আর চিফ হুইপ হিসেবে নাম শোনা যাচ্ছে জয়নুল আবেদিন ফারুকের। এর আগে তিনি বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্বে ছিলেন। এছাড়া জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন সংসদের প্রথম অধিবেশনে ঠিক হবে কারা নির্বাচিত হবেন এসব পদে। আলোচনা হচ্ছে, যখন সংসদ বসবে তারপরে হবে এটা।
সব সংসদের সব সদস্যরা মিলে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করেন। আপনি বললেন অনেকের নাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে কিংবা তাদের বাইরে থেকে কেউ একজন হবেন ইনশাল্লাহ। তবে দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার না থাকায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন তাদের অনুপস্থিতিতে সভাপতিত্ব করতে পারবেন যে কোনো সিনিয়র সদস্য। 15 মিনিটের একটা অধিবেশনে কে সভাপতিত্ব করবে এটা কোথাও সোনার হরফে লেখা থাকার দরকার নেই। সাধারণ জ্ঞানে বলে একটা আমাদের একটা ভদ্রতা হলো মুরব্বীদের সাধারণত হিসেবে ডাকা হয়, যারা সংসদ সদস্যদের মধ্যে মানে মন্ত্রিত্ব নাই, কোনো পজিশনে নাই, কিন্তু সবচেয়ে বেশিবার সংসদ হয়েছেন, এই দুইজনের কাউকে আমার মনে হয় যে সংসদ বসে সিদ্ধান্ত নেবে। সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 30 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের প্রথম অধিবেশন ডাকবেন রাষ্ট্রপতি। সেই হিসাবে 12 মার্চের আগে প্রথম অধিবেশন বসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। অধিবেশনের জন্য প্রস্তুতিও নিচ্ছে সংসদ সচিবালয়। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এখন কর্তৃপক্ষ সময় দিবে, তারিখ দিবে, আমরা সংসদ অধিবেশন শুরু হবে, প্রথম অধিবেশন যা আহ্বান হবে আমরা প্রস্তাব পাঠাচ্ছি। সংসদ সদস্য হিসেবে শপথের দিনই জামায়াত আমিরকে বিরোধী দলীয় নেতা নির্বাচন করে বিরোধী দল, আর বিরোধী দলীয় চিফ হুইপ করা হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের বার্তা স্ট্যান্ডবাজি নাকি সত্যি পরিবর্তনের অংশ, সাধারণ মানুষ তার বিচার করছে ফলাফলের অপেক্ষায় থেকে। তারা বলছেন সরকারি প্লট গাড়ি না নেওয়া কিংবা প্রোটোকলে গাড়ির বহর কমিয়ে সাধারণের মতো চলাফেরা ভালো দিক। এর সাথে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহিতা আর বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে পুরো সরকার যদি দীর্ঘমেয়াদে কাজ করে তবে সেটি হবে ইতিহাস। আলামিন হক অহনের প্রতিবেদন। দূর থেকেই চোখে পড়ে এই একদল তরুণ তরুণীর সরব আড্ডা। কাছে যেতেই বোঝা গেল আড্ডার অন্যতম আলাপ নতুন সরকারের নানা দিক নিয়েই। সচেতন সব শিক্ষার্থী খবর রাখছেন তারেক রহমানের বিলাসী সুবিধা বর্জনের মতো কিছু সিদ্ধান্তের ব্যাপারেও। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কিনা। এমন আলাপ যখন চলছে তখনও ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন এনে চলছেন প্রধানমন্ত্রী। 12 থেকে 14টির বদলে 4 থেকে 6টি গাড়ির বহর, আর আগে থেকেই সড়ক বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে নেই পুলিশ। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলোতে এর আগে কেউ করে নাই, পাবলিক পিয়ারের জন্য হইলেও কেউ করে নাই, বাট উনি তো একটা ট্রাই করতেছে। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে এই ধরনের তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। একটা রাজনৈতিক পরিবর্তন আনতে গেলে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমার কাছে পার্সোনালি স্ট্যান্ডবাজি মনে হয়নি। শিক্ষার্থীরা বলছেন অর্থই শুধু দুর্নীতির মাপকাঠি নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। প্রধানমন্ত্রীর সেই বার্তা মন্ত্রী পরিষদের সবাই না শুনলে ভিডিওবাজি হয়ে যাবে সব উদ্যোগ। এ থেকে কোনগুলা কার্যকর হয় আর কোনগুলা হয় না এটা এখন দেখার বিষয়। যতদিন ক্ষমতায় থাকবি ততদিন যদি কার্যক্রম থাকে তাহলে জনগণের মানুষের ভালো। যদি একলা করে আর যদি আর লগেরটা যদি উল্লাপাল্লা করে তাই তো রইল না। ফার্মগেটে 27 বছর ভ্রাম্যমাণ ব্যবসা এই বাবলু মিয়ার। তারেক রহমানের নানা খবর তারও জানা, তবে বাবলুর কাছে পরিবর্তন মানে নিত্যপণ্যের দাম নাগালে থাকা। দ্রব্যমূল্যের দাম না কমায় তাহলে তো সমস্যা আমাদের। যেমন এই যে মানে 700-800 টাকাও এখন কামাই করলেও থাকে না পকেটে টাকা। উনি তো 17 বছর থাকি আসছে, বিদেশ দেখছে না, সেখানে চাঁদাবাজি আছে, কিচ্ছু তো নাই, কিচ্ছু নাই। দিনের প্রায় পুরোটা সময় যাদের সড়কেই থাকতে হয় তাদের কাছে তারেক রহমানের এই পরিবর্তন ভিন্ন বার্তাই দেয়। যখন উনি যাবে অফিসে তখন প্রত্যেকবার যদি ধরে রাখে তাহলে বোঝা যাবে যে না, সরকার প্রধান যে কথা বলছে ওনার কথার সাথে কাজের সাথে মিল আছে। দিন যত গোনাবে সামনে এটা বুঝতে পারবো আমরা সবাই, এটা স্ট্যান্ডবাজি নাকি সত্যই উনি একজন আমাদের গরিবের কথা বুঝে, দরদটা বুঝে নাকি। সাধারণ মানুষ মনে করেন নেতারা নাগরিকদের মতোই জীবনযাপন করবেন, সেটিই স্বাভাবিক। কিন্তু যুগে যুগে ক্ষমতাধরদের জন্য বিশেষ সুবিধার রেওয়াজ নেতাদের বিচ্ছিন্ন করেছে জনগণের কাছ থেকে। বাংলাদেশের জনগণ যেহেতু 17 বছর ধরে এক রকমের শাসনের মধ্যে ছিল, তো সেখান থেকে আসলে মানে একটা হীনমন্যতার সৃষ্টি হয়েছে বলা যায়। কারণ আমরা আসলে মানে বিশ্বাস রাখতে পারি না অনেক ক্ষেত্রে যে এই সরকারও আগের মতো হয়ে যাবে কিনা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।
দেশে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতা বলে কর্পোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন ঢাকা দক্ষিণের মোহাম্মদ আব্দুস সালাম, ঢাকা উত্তরের মোহাম্মদ শফিকুল ইসলাম খান, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুরের মোহাম্মদ শওকত হোসেন সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা নিয়োগ, প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন। আজ দুপুর 12টায় সিটি কর্পোরেশনের প্রশাসকগণ সচিবালয়ে যাবেন। নিয়মনীতি থাকার কারণে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ 6টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে এসব সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই কথা জানান তিনি। দলের মহাসচিব বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার। সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। বিএনপির সাথে সম্পৃক্ত ও ভূমিকা রাখাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান মির্জা ফখরুল। আরও বলেন, অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান স্মরণ করেন। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ, তাদের অফিস খোলার কথা নয়। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো যাওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ফ্যামিলি কার্ড। ভোটের আকর্ষণে দলের ট্রাম্প কার্ড ছিল এটি। এখন প্রতিশ্রুতি রক্ষার পালা। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে গঠন হয়েছে মন্ত্রিসভা কমিটি। চলতি রমজানে পরীক্ষামূলক কার্যক্রম চালুর লক্ষ্য ঠিক করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পুরোপুরি সুফল পেতে কালোবাজারি ও মূল্যস্ফীতির দিকেও দিতে হবে বিশেষ নজর। বিস্তারিত সহকর্মী তাজনুল ইসলামের রিপোর্টে থাকছে। পূর্বাঞ্চলের হর্দি বাজারে পড়েছে বিকেলের নরম রোদ। বালু নদীর পাড়ের এই ছোট্ট হাটে রোজার দিনে নেই সেরকম ব্যস্ততা। তবে নিয়ম করে পণ্যের পসরা সাজিয়ে বসেন প্রবীণ এই নারীরা। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও মনের জোরে চলছে জীবন। সারাদিন বাবা এক দুপুর ইতানি করি, আবার রোজার মাস না সহালায় করুন, আর কোনো কাম করি না বাবা। এই শাক পাতা তুলি, দুগা ডিম ডুমাইনা বেশি, আশপালি মুরগি পালি। অনেক কষ্ট আমার বাবা, আমার অনেক কষ্ট। আমি শাক সব বেচা দুটা নাতিন পালি। নতুন সরকারের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি শুনেছেন তারাও। মনে মনে এরই মধ্যে একরকমের বাসনাও তৈরি হয়েছে। তবে কোথায় কিভাবে পাওয়া যাবে এই কার্ড সে সম্পর্কে কিছুই জানেন না তারা। কোন রকম চালায় 5-6 জন মানুষ খাওয়াইয়া, 5 জন মানুষ একজনে পারে সামলান দিত। আমাকে কেউ কোনো সাহায্য দেয় না বাবা। এইটি বিপদ, এইটি সমস্যা আমাদের। এই যে নিজে হাতে পাই করে চিলাপিলা খাওয়ানো লাগে। এমন শ্রমজীবী নারীরা যদি ফ্যামিলি কার্ডের আওতায় আসেন তবে নিশ্চিতভাবেই তারা সুফলভোগী হবেন। চূড়ান্তভাবে কার্ড বিতরণের আগে সঠিক মানুষ যাচাই এবং বাছাই একটা খুব বড় রকমের চ্যালেঞ্জের কাজ হবে। নির্বাচনের আগে থেকেই বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল এই ফ্যামিলি কার্ড, যেখানে মিলবে নির্দিষ্ট অঙ্কের অর্থ সহায়তা অথবা খাদ্য সামগ্রী। মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই সুবিধার আওতাভুক্ত হবেন। সরকার গঠনের পর থেকেই শুরু হয়েছে কাজ। এরই মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিছিয়ে পড়া মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যে ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে দেশের ৮ বিভাগের ৮টি উপজেলায় প্রাথমিকভাবে কার্ড বিতরণ করা হবে, যা শুরু হবে বান্দরবানের লামা থেকে। এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজন বড় অঙ্কের অর্থ। প্রাথমিক হিসাবে সম্ভাব্য উপকারভোগীর সংখ্যা ও সহায়তার পরিমাণের উপর নির্ভর করে বার্ষিক ব্যয় দাঁড়াতে পারে কয়েক হাজার কোটি টাকায়। বিশাল এই প্রকল্পের প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা বজায় রাখার কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই বর্তমান অর্থ বৎসরে যেভাবেই হোক এখান যে টাকা প্রয়োজন, তারপর আগামী অর্থ বৎসর এটার জন্য বাজেটারি অ্যালোকেশন এবং ডুপ্লিকেশন অফ ফাইন্যান্সিং এবং পিলফারেজ অফ ফাইন্যান্সিং এগুলো প্রিভেন্ট করে ইনশাল্লাহ এটার বৃহৎ অংশই জোগাড় হয়ে যাবে। স্বচ্ছতা না থাকলে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ফ্যামিলি কার্ডের লক্ষ্য অর্জন নাও হতে পারে, ভেস্তে যেতে পারে বহু আলোচিত প্রকল্পটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। লোকালয় থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সুন্দরবন আর বঙ্গোপসাগরের মোহনায় ৫ মাসের জন্য গড়ে ওঠে শুটকি পল্লী। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ৫ মাসে এই পল্লী থেকে ৫০০ কোটি টাকার বেশি শুটকি আহরণ করেন জেলেরা। এই সময়টাতে এলাকাটিতে বাস করেন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ, যাদের জন্য নেই ন্যূনতম কোনো সুযোগ সুবিধা। অনিশ্চিত জীবন নিয়ে সেখানে বসবাস করেন জেলেরা। তখনও পূব আকাশে দেখা মেলেনি সূর্যের, চারিদিকে মৃদু আলো, হিমেল হাওয়া ও সমুদ্রের গর্জন মিলেমিশে একাকার। এর মাঝেই একে একে তীরে ভিড়তে শুরু করেছে মাছ বোঝাই ট্রলার। মাছ নামিয়ে চাতালে নিয়ে যেতে ব্যস্ত জেলেপাড়ার মানুষগুলো। দুবলাচরের জেলেপল্লীতে এভাবেই দিনের শুরু। এই কর্মযজ্ঞ চলবে আগামী মার্চ পর্যন্ত। শুটকি তৈরির কাজ করতে পরিবার ছেড়ে চরে বসতি গড়েছেন বিভিন্ন জেলার প্রায় ২৫,০০০ জেলে। অথচ লোকালয় থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের মোহনায় গড়ে ওঠা এই পল্লীতে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত তারা। এমনকি দুর্যোগ ঝুঁকিপূর্ণ এই এলাকায় নেই কোনো আশ্রয় কেন্দ্র। অনিশ্চিত জীবনে লড়াই করে টিকে আছে মানুষগুলো। এই কুয়ার পানি খায় ২০,০০০-এর ঊর্ধ্বে মানুষ, আর কিছু লোক তারা এই পানি খায় না, তারা ওই যে আপনার ফ্রেশ জারের পানি, সব রিফাইনিং পানি খায়। এই পানিতে ফিটকিরি মিশাই আমরা ধরেন খাই, তারপরে এতে পয়জন আছে কি না আছে কোনো পরীক্ষা নিরীক্ষা করার নেই, তারপর আমরা খাচ্ছি। আমাদের তো খাইতেই হবে, চলবো কিভাবে? খুলনাতে তো পানি এনে খাওয়া সম্ভব না। চরের কেউ গুরুতর অসুস্থ হলে নিয়ে যেতে হয় ১২০ কিলোমিটার দূরের মোংলা উপজেলায়। ট্রলারে যেতেই সময় লাগে ৮ ঘন্টা। কখনো কখনো পথেই মারা যান রোগী। ৬ মাস হলো প্রত্যেক বছর কর্মসংস্থান হাজার হাজার লোকের। তো এই তিনটা জিনিসগুলো, টয়লেট, খাওয়ার পানি আর হসপিটাল। মানুষ তো মারাই যাবে, মনে করেন এখন যদি একজনের কাটিকে হয় সাপে কামড়ায়, চিকিৎসা যদি না হয় সে তো পৌঁছাইতে পারবে না, মারা এমনিতে যাবে। লাখ লাখ টাকা রাজস্ব দেই চরে, কিন্তু সরকারিভাবে আমাকে কোনো অনুদান আমরা এনে পাই না। আমাকে থাকার জন্য কষ্ট, একটা জড় বাসা তুললে যে আমরা স্থান নেব সেই স্থানটাও আমাকে নেই। আলোরকোল, শালারচর, নারকেলবাড়িয়া, মাঝের কেল্লা, এই ৪টি চর নিয়েই গঠিত দুবলার চর। দেশের শুটকি বাজারের ৮০% আসে এই চর থেকে। সরকারি রাজস্ব আসে কয়েক কোটি টাকার। তবুও অবহেলিতই রয়ে গেছে চর ও চরের অস্থায়ী বাসিন্দারা। টোটাল সুপেয় পানির মারাত্মক অভাব, চিকিৎসার মারাত্মক অভাব, তারপরে মানুষের বন্যা কিংবা এইরকম কোনো সাইক্লোন আসলে যে মানুষ বাঁচতে পারে এ ধরনের কোনো ব্যবস্থা নাই। সুন্দরবনের কোলে গড়ে ওঠা চরটি বন বিভাগের নিয়ন্ত্রণে। জেলেদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দিলেন বন বিভাগের এই কর্মকর্তা। ইতিমধ্যেই কিন্তু এই সুন্দরবন সুরক্ষা প্রকল্পে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের যে অফিস বিল্ডিং বা এগুলো হয়েছে সেগুলো সাইক্লোন শেল্টার হিসেবে কাজ করবে। এছাড়াও আমাদের কিন্তু ডিস্যালাইনেশন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। অনিশ্চিত জীবন নিয়ে বসবাস করতে হয় এখানকার জেলেদের। তারা চান শুটকি আহরণের এই ৬ মাস যেন তাদের জন্য ব্যবস্থা করা হয় সুপেয় পানি, ভ্রাম্যমাণ হাসপাতাল ও সাইক্লোন শেল্টার। শেখ আল এহসান, যমুনা নিউজ, দুবলাচর,
সুন্দরবন। দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরিতে রুশ তেল প্রবেশ বন্ধের জবাবে ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান জানান, নেওয়া হয়েছে 3টি প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা। প্রথমত, হাঙ্গেরি থেকে ইউক্রেনে ডিজেল রপ্তানি বন্ধ করা হয়েছে, আর কিয়েভকে যে সামরিক ঋণ দেওয়ার কথা ছিল তাও বাতিল করেছে বুদাপেস্ট। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না হাঙ্গেরি। ওরবানের ভাষায়, জ্বালানি নিরাপত্তা হাঙ্গেরির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই দেশে জ্বালানি সরবরাহ নিয়ে চাপ তৈরি হবে বলে কঠোর জবাব দেওয়া হয়েছে।